শুনছেন গল্প কথা নিবেদিত আজকের গল্প জল চোর। কাহিনী সুনীল গঙ্গোপাধ্যায়, গল্প পাঠে আমি পার্থ পাল চৌধুরী। শুনছেন আজকের গল্প জল চোর। বিকেল থেকেই আমি আর প্রদীপ বসে রইলুম নদীর ধারে। আমাদের সঙ্গে একটা ঝোলায় রয়েছে অনেক স্যান্ডউইচ, কমলা লেবু আর ফ্ল্যাক্স ভর্তি চা। হয়তো আমাদের সারা রাত জাগতে হবে। গ্রীষ্মকাল, নদীর ধারে বসে থাকতে বেশ ভালো লাগবারই কথা। বিরাট চওড়া নদী, নামটিও চমৎকার। এই নদীর নাম ডায়না। শীতকালে এই ডায়না নদী প্রায় শুকিয়ে যায়, হেঁটেই ওপারে যাওয়া যায়। অনেক ট্রাক এই নদীর বুক বেয়ে আসে পাথর আর বালি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বৃষ্টি নামলেই এই নদীর চেহারা বদলাতে শুরু করে। পাহাড়ি নদী যখন ঢল নামে তখন স্রোত হয় সাংঘাতিক। জল যেন একেবারে টকবক করে ফুটতে থাকে। এখন ডায়না নদীর সেই রকমই অবস্থা। প্রদীপ বলল, দেখ সুনীল, রাত্রিরে হয়তো সেই ব্যাপারটা হতে পারে, নাও হতে পারে। হয়তো সারা রাত জেগে থাকা এমনি এমনি হবে। তখন কিন্তু আমায় দোষ দিতে পারবি না। আমি বললুম, দেখাই যাক না। প্রদীপ তবু বলল, তুই ইচ্ছে করলে একটু ঘুমিয়ে নিতেও পারিস। যদি সত্যিই সেই ব্যাপারটা আরম্ভ হয়, আমি তোকে ডেকে তুলব। আমি বললুম, একটা রাত জেগে থাকতে আমার কষ্ট হয় না। সন্ধ্যের পর থেকেই চারিদিক একেবারে নির্ঝুম হয়ে গেল। এত নিস্তব্ধতা যে গাছ থেকে একটা শুকনো পাতা খসে পড়লেও সে শব্দ শোনা যায়। প্রদীপ ওর রাইফেলটা ঠিকঠাক করে পাশে রাখল। আমরা যা দেখতে এসেছি তার জন্য অবশ্য রাইফেল দরকার হয় না, কিন্তু এদিকে চোর ডাকাতের ভয় আছে, সেই জন্যই একটা অস্ত্র রাখা হয়েছে এই আর কি। আর একটা উপদ্রবের কথাও শোনা যাচ্ছে কয়েকদিন ধরে। একটা হাতি নাকি পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে কয়েকদিন ধরে। হাসি মারার কাছে সেই পাগলা হাতিটা নাকি মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা যাত্রী বোঝাই বাস উল্টে দেওয়ার চেষ্টা করেছিল। উত্তরবঙ্গের হাতির উপদ্রব লেগেই থাকে। এদিকের জঙ্গলে হাতিও আছে, কিন্তু এখানকার বাঘেরা সেরকম কোনো ঝামেলা করে না। নিজেদের মনে জঙ্গলেই থাকে। হাতিরাই হামলা করে বেশি। দল বেঁধে হাতিরা যখন রাস্তা পার হয় তখন দুদিকের গাড়ি ঘোড়া সব থেমে যায়। চা বাগানেও হাতিরা ঢুকে পড়ে, ঘর বাড়ি ভেঙে দেয়। তাদের সামনে কোনো মানুষজন পড়লে চেপটে মেরে ফেলে। হাতিরা হাজার হাজার বছর ধরে একই রাস্তায় চলে। তাদের চলার পথে কেউ ঘর বাড়ি বানালে তারা তা সহ্য করতে পারে না, ভেঙে দেবেই। আর কোনো হাতি যদি হঠাৎ পাগল হয়ে যায় তাহলে তো আর কথাই নেই। আমরা যেখানে বসে আছি তার পেছনেই জঙ্গল। এই জঙ্গল অবশ্য খুব ঘন নয়, পাতলা পাতলা। এখানে বাঘ কিংবা হাতি থাকে না, কিন্তু পাগলা হাতির কথা তো বলা যায় না। সেই জন্যই আমরা বারবার পেছনে তাকাচ্ছি। প্রদীপ অবশ্য খোঁজ নিয়ে জেনেছে যে পাগলা হাতিটা গতকাল দেখা গেছে 50 মাইল দূরে। সুতরাং আজ এখানে দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অবশ্য হাতিরা ইচ্ছে করলে একদিনে অনায়াসে 50 মাইল রাস্তা পেরিয়ে আসতে পারে, যদিও হাতিদের সেরকম ইচ্ছে কদাচিৎ হয়। এখান থেকে 12 মাইল দূরে একটা চা বাগানের ম্যানেজার হলেন প্রদীপের বাবা। প্রদীপের ছেলেবেলা কেটেছে এই অঞ্চলেই। তারপর ও কলকাতার কলেজে পড়তে গেছে। প্রত্যেক ছুটিতেই প্রদীপ এই চা বাগানে আসে। এবারে ওর সঙ্গে আমি এসছি। কথায় কথায় প্রদীপ একদিন বলেছিল ডায়না নদীর এক অদ্ভুত ঘটনার কথা। আমি শুনে বিশ্বাস করিনি। উত্তরবঙ্গ তো কলকাতা থেকে বেশি দূরে নয়। এখানকার ডায়না নদীতে এরকম একটা ব্যাপার হলে নিশ্চয়ই খবরের কাগজে টাগজে ছাপা হতো। প্রদীপ রেগে গিয়ে বলেছিল,
কোনো কাগজের লোক ওই নদীর ধারে সারা রাত জেগে থাকতে পারবে? না হলে দেখবে কি করে? আমি জিজ্ঞাসা করেছিলাম, তুই কি নিজের চোখে দেখেছিস না অন্য কারোর কাছে শুনেছিস? প্রদীপ বলেছিল, আমি নিজের চোখে সবটা দেখিনি বটে, তবে এর আওয়াজ আমি নিজের কানে শুনেছি। আর আমি অন্তত 5 জন অতি বিশ্বাসী লোককে জানি যারা নিজের চোখে সবটা দেখেছে। আমি বলেছিলুম, আমি নিজের চোখে না দেখলে এসব কিছুই মানতে পারবো না, সে যত বিশ্বাসী লোকই বলুক। সেই জন্যই পরশুদিন এই চা বাগানে পৌঁছবার পর থেকেই আয়োজন হচ্ছিল এই নদীর ধারে এক রাত কাটাবার। প্রদীপ অবশ্য বারবার আমাকে সাবধান করে দিয়েছে, প্রত্যেক রাত্রে যে এরকম ঘটবেই সেরকম কোনো কথা নেই, আমাদের লাক ট্রাই করতে হবে। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ আর অল্প অল্প জ্যোৎস্না। আমি টর্চের আলোয় ঘড়ি দেখলুম, মোটে 9:15 বাজে, এখনো অনেক রাত বাকি। আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা প্রদীপ, তুই আওয়াজটা শুনেছিস? সেটা ঠিক কিরকম? প্রদীপ বলল, অবিকল কামানের গর্জনের মতন। ঠিক 0.5 মিনিট কি 1 মিনিট অন্তর বুম বুম করে শব্দ হয়, 10 বার থেকে 12 বার। এই আওয়াজ আমার বাবা শুনেছেন, চা বাগানের অনেকেই শুনেছেন। আমি বললুম, তুই কি ছেলেবেলা থেকেই এরকম আওয়াজ শুনছিস? সে বলল, না না, আগে কিছু না, এটা তো শুরু হয়েছে শুধু গত বছর থেকে। আগে ডায়নার ধারে প্রায় হরিণ দেখতে পাওয়া যেত। আমরা ছেলেবেলায় কতবার এখানে শিকার করতে এসেছি। আজকাল শুনছি ডায়নার তীরে দিকটায় শব্দের পরে ভয় কেউ আর আসে না। আমি বললুম, আওয়াজের পরে কি হয়? সে বলল, জল তোলপাড় হতে থাকে, ঠিক সমুদ্রের ঢেউয়ের মতন। না না, এটা ঠিক হলো না। আমাদের বাগানের সর্দার শিবু সোরেন দেখেছে। সে বলেছিল, ঠিক যেন একটা বিরাট প্রাণী মাথা তোলার চেষ্টা করছে। আমি বললুম, হাতি টাতি নয় তো? হয়তো পাহাড় থেকে কোনো হাতি ধেয়ে এসেছিল। প্রদীপ বলল, ডায়নার জলে হাতি নামবে? তুই একটুখানি চেয়ে দেখ না, কি দারুণ স্রোত। 10টা হাতিকেও একসঙ্গে ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে। তারপর কি হয় যেন? কিছুক্ষণ জল ওই রকম তোলপাড় হওয়ার পর অনেকখানি জল গোল হয়ে লাফিয়ে উপরে ওঠে, সেই রকমভাবে উঠতেই থাকে, কলকাতার মনুমেন্টের মতন উঁচু হয়ে যায়। এই জায়গাটাই আমার গাঁজাখড়ি লাগে। জল কখনো অত উঁচু হয়ে দাঁড়াতে পারে? মাধ্যাকর্ষণকে জয় করবে কি করে? সে বলল, তুই বুঝি জলস্তম্ভের কথা শুনিসনি? আমি বললুম, তা শুনবো না কেন, কিন্তু জলস্তম্ভ মোটেও অত উঁচু হয় না। দুদিকের বিপরীত স্রোতে ধাক্কা লেগে জল অনেক সময় খানিকটা উঁচুতে উঠে যায়। বড় জোর এক মানুষ, তারপর ঘুরতে ঘুরতে আবার নিচে পড়ে। পুরোটাই ফোর্সের ব্যাপার। আমার মনে হয় সেরকম কোনো জলস্তম্ভকেই এখানে এরা মনুমেন্টের আসন দিয়েছে। আমাদের দেশে লোকেরা সবকিছু বড্ড বাড়িয়ে বলে। আর ওই কামানের মতন আওয়াজ কেন হয়, এ সম্পর্কে তোর কি ধারণা? আমি বললাম, ঠিক বলতে পারবো না, তবে আমার বাবার মুখে বরিশাল গান বলে একটা ব্যাপার শুনেছি। বরিশাল শহরের পাশে যে নদী আছে, কি নদী নাম মনে নেই অবশ্য, সে নদীতেও নাকি ওরা মাঝে মাঝে এরকম গুম গুম শব্দ শুনেছেন, ঠিক কামানের মতোই। তাই সে আওয়াজের নাম বরিশাল গান। সাহেবদের ধারণা ছিল এ নদীর গর্ভে কোথাও একটা বিরাট গর্ত আছে, সেই গর্তে জল ঢুকবার সময় ওই আওয়াজ হয়। এই ডায়না নদীতেও নিশ্চয়ই সেরকম কোনো গর্ত টর্ত আছে। আমি শীতকালে এই ডায়না নদী অনেকবার হেঁটে পার হয়েছে, কোনো গর্ত দেখিনি। সেরকম গর্ত থাকলে এখানকার সবাই জানত। সে বললে, আরে সে কি আর সাধারণ গর্ত হবে? সাধারণ গর্ত হলে সে গর্ত আগেই ভরে যাবে জলে। নিশ্চয়ই সে গর্ত পাথর টাথরের আড়ালে ঢাকা পড়ে থাকে। কখনো সেই পাথর সরে গেলেই সেখানে হুড়হুড় করে জল ঢোকে। তুই খুব সহজ ব্যাখ্যা দিয়ে দিলি তো। আমি বললাম, দেখ না, আজ যদি এই ব্যাপারটা হয়
আমি ঠিক প্রমাণ করে দেব যে ওটা খুবই সাধারণ প্রাকৃতিক ব্যাপার। মনুমেন্টের মতন জলস্তম্ভ না হাতি, যত সব গাঁজা। একটু আগে আমরা স্যান্ডউইচ ও কমলালেবু খেয়ে নিয়েছি, তবু আবার খিদে পাচ্ছে। কিছু করার না থাকলেও শুধু খেতে ইচ্ছে করে। ফ্লাক্স থেকে ঢেলে নিলাম চা। আকাশে জ্যোৎস্না কমে আসছে, ঘন হয়ে জমাট বাঁধছে মেঘ। বৃষ্টি নামলেই তো মুশকিল। আমরা বসে আছি খোলা জায়গায়। হঠাৎ জোরে বৃষ্টি নামলে আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গাও যে নেই। একসময় আমাদের পেছনের জঙ্গলে খচর মচর শব্দ হতেই আমরা চমকে উঠলুম। প্রদীপ বন্দুকটা তুলে নিল। শব্দটা একবার হয়েই থেমে গেল। প্রদীপ ফিসফিস করে আমাকে বলল, ভয় নেই, খুব সম্ভবত শেয়াল কিংবা হরিণও হতে পারে। আমরা কান খাড়া করে রইলুম, যদি আর কোনো শব্দ শোনা যায়। এই রকম সময় এক একটা মুহূর্তকে মনে হচ্ছে অনেক সময়। তবু আমরা বেশ কিছুক্ষণ উৎকর্ণ হয়ে থাকলুম। কিছুই শোনা গেল না। তারপরেই বৃষ্টি নামল। প্রদীপ বলল, আজকের মতন অ্যাডভেঞ্চার শেষ। যা মেঘ করেছে এখানে আর থাকা যাবে না। আমি ব্যাগে জিনিসগুলো ভরে নিতে লাগলুম। প্রদীপ পাঠ করতে লাগলো শতরঞ্চিটা। একটু দূরে রাস্তার উপরে আমাদের জিপ গাড়িটা রাখা আছে, সেখানেই ফিরে যেতে হবে। সেই সময় ধুম করে এমন জোরে শব্দ হলো যে আমরা দুজনেই কেঁপে উঠলুম। শব্দটা এসেছে নদীর বুক থেকে, কামানের গর্জনের মতনই বটে। সেই শব্দটা হওয়া মাত্র বনের মধ্যে দারুণ চাঞ্চল্য পড়ে গেল। কি যেন একটা বড় জানোয়ার ভয় পেয়ে ছুটে হুড়মুড় করে চলে গেল। তারপরই আবার একবার ওই শব্দ, যেন কানে তালা লেগে যায়। প্রদীপ আমার দিকে তাকিয়ে বলল, এবার বিশ্বাস হলো তো? আমি এমনই হতচকিত হয়ে গেছি যে কোনো কথাই বলতে পারলুম না। কোনো গর্তে জল ঢোকার জন্য তো এত জোরে শব্দ হতে পারে না। আকাশে আলো এত কম যে নদীর বুকটা ভালো করে দেখতে পাচ্ছি না, কিন্তু শব্দটা যেন একই জায়গা থেকে উঠছে মনে হচ্ছে, যেন ঠিক আধ মিনিট সময় নিয়ে একটা বিরাট কামান দাগা হচ্ছে। ঠিক 11 বার শুনলুম সেই শব্দ। তারপর নদীতে জল তোল পার হতে লাগলো। সেটা আমরা চোখে ঠিক দেখতে পেলুম তা নয়, কিন্তু জলের মধ্যে যে সাংঘাতিক কিছু একটা ঘটছে তা আওয়াজ শুনেই বোঝা যায়। প্রদীপ বলল, ওই দেখ সুনীল, ওই দেখ। আবছা অন্ধকারেও বেশ দেখা গেল যে নদী থেকে ঠিক একটা মোটা গাছের গুঁড়ির মতন জল উঠে আসছে উপরের দিকে। ক্রমশ তা উঁচু হতে লাগলো। শুধু আমাদের কলকাতার মনুমেন্ট কেন, দিল্লির কুতুব মিনারের চেয়ে উঁচুতে উঠতে লাগলো ওই জল। ওপারের দিকে তাকিয়ে মনে হলো সেই জল যেন আকাশ ছুঁতে চলেছে। আমি যেন নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না। এ কখনো হতে পারে? মাধ্যাকর্ষণের নিয়ম ব্যর্থ করে দিচ্ছে জল। চাঁদের টানে আমাদের পৃথিবীর জল ফুলে ফেপে ওঠে, সেই জন্য নদীতে বান হয়, জোয়ার ভাটা হয়, কিন্তু সে তো কতটুকু? প্রদীপ কাঁপা কাঁপা গলায় বলল, আমি আর দেখতে পাচ্ছি না, চল এখান থেকে পালাই। অজানা একটা ভয় আমার বুক কাঁপছে। যুক্তি দিয়ে যা মানতে পারি না তা নিজের চোখে দেখলে তো ভয় হবেই। আর একবার তাকিয়ে দেখলুম সেই জলের স্তম্ভ যেন সত্যিই আকাশে পৌঁছে গেছে। প্রদীপ আমার হাত টেনে ধরে দৌড় লাগালো। আমরা জিপ গাড়িটার কাছে পৌঁছে হাঁপাতে লাগলুম। এখান থেকেও সেই জলস্তম্ভটা দেখা যাচ্ছে। সেই দিকে তাকিয়ে অবাক বিস্ময়ে দেখলুম জলস্তম্ভটা এক সময় শেষ হয়ে গেল বটে, কিন্তু সেটা আর নিচে পড়ল না, মিলিয়ে গেল আকাশে। এর একটাই ব্যাখ্যা হতে পারে, আকাশ থেকে কেউ এসে আমাদের নদীর জল চুরি করে নিয়ে যাচ্ছে। আমাদের নদীর জল চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু কে? কে? শুনলেন গল্প কথা নিবেদিত আজকের গল্প জলচোর। কাহিনী সুনীল গঙ্গোপাধ্যায় এবং গল্প পাঠে আমি পার্থ পাল চৌধুরী।
গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।